ওয়েলকাম টু এসএ এডুকেশন। আমি শাকিল আহমেদ। গতকাল হয়ে যাওয়া মিসলেনিয়াস পরীক্ষা, যেটা 2023 পরীক্ষাটি হয়েছে 2024 সালের 15 সেপ্টেম্বর। তো এই পরীক্ষায় আসা যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোর প্রত্যেকেই আমরা ডিটেলসে আলোচনার মাধ্যমে আমরা জানবো কোনটা উত্তর হবে। তো চলো শুরু করা যাক। সিরিজ বির প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বর যে অঙ্কটা, কোশ্চেন নাম্বার 7 এর প্রথম অঙ্কটা রয়েছে। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? তো একটু জিনিস মাথায় রাখো যে প্রত্যেকটা মুরগির কেনা দাম যদি 100 টাকা হতো, তাহলে বিক্রি করতে কত টাকায়? 120 টাকায়। কারণ কি, তার বিক্রি করতে হবে কত টাকায়? 20% লাভে। তাহলে 100 টাকায় কিনে 120 টাকা তার বিক্রয় মূল্য হবে। ঠিক তেমনি 115 টাকায় কিনে কত টাকায় তাকে বিক্রি করতে হবে, এটাই কোশ্চেন। তাহলে প্রথমে আমি একটা করে জিরো কেটে দিলাম। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে 5 23 115, 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 23 6 138। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? 138 টাকা। ওকে, নেক্সট আমাদের সিরিজ বিতে 8 এর দাগেই আমাদের দ্বিতীয় অঙ্কটা রয়েছে। সেটা কি বলেছে দেখো, 100 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। মার্ক করার মতো জায়গা, এটা মার্ক করে রাখবে। 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? আচ্ছা, এই 100 টাকাকে কত ভাগ করবে? তো কত অনুপাতটা কত বলেছে? 9:11, অর্থাৎ 9 আর 11 কে যোগ করলে 20, অর্থাৎ 100 টাকাকে টোটালে 20 ভাগ করবে। তাহলে এক একটা ভাগ কত হবে? 5 টাকা করে, তাই না? এখন এ কত ভাগ নিয়েছে? এর ভাগ হচ্ছে 9, তো 9 ইন্টু 5 কত টাকা হলো? 45 টাকা। বি এর ভাগ কত হবে? বি ভাগ নিয়েছে 11 ভাগ, এক একটা ভাগের মান কত? 5, তাহলে 11 5 55 টাকা। ব্যাস, এতটুকুই সোজা অঙ্ক। তাহলে এখানে অপশনে বি দাগে অপশন রয়েছে, তাই না? বি 45 টাকা ও 55 টাকা। তো নেক্সট আমরা দেখছি। নেক্সট যে অঙ্কটা আছে আমাদের 14 নম্বর অঙ্কটা রয়েছে 14। ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার কত ডিগ্রি কোণ তৈরি করবে? তাই না? ও সরি, ঘন্টা ও মিনিটের কাঁটা, হ্যাঁ কাঁটা হবে না, কাঁটা হবে, কত ডিগ্রি কোণ তৈরি করবে? তো এখানে দেখো, সকাল 9:15, অঙ্কটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। একটা পদ্ধতি হলো যে এখানে কটা ইউনিট আছে তোমাকে দেখে নিতে হবে আগে, ঠিক আছে? দেখো, এই যে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর। তো আমরা জানি এক একটা ঘন্টা থেকে আরেকটা ঘন্টার মধ্যে কোণের ডিফারেন্স কত হয়? 30 ডিগ্রি করে হয়। তাহলে টোটাল কত ডিগ্রি হয়ে গেল? 180 ডিগ্রি। কিন্তু এটা এক্স্যাক্টলি উত্তর না। 180 ডিগ্রি থেকেও দেখো এখানে যে কোণটা তৈরি হবে, সেই কোণটা দেখো, আমি যে এখানে যে ঘরটা ধরেছি, পুরো একটা ঘর তো হয়নি। কারণ কি, ঘন্টার কাটা কিছুটা হলেও 9 থেকে একটু উপরের দিকে হেলে থাকবে, অর্থাৎ এখানে কোণ কিছুটা মাইনাস হবে। কতটা মাইনাস হবে? যতটা মিনিট বলেছে তার হাফ মাইনাস হবে। তার হাফ বলতে 15/2 বলতে 7.5, অর্থাৎ এটার উত্তর, অরিজিনাল উত্তর আসবে 172 ডিগ্রি, 172.5 ডিগ্রি, এটাই উত্তর আসবে। তো যেহেতু এখানে অপশনে নেই, তার জন্য আমরা অপশন ডিটাকেই নিব, যেহেতু এর কাছাকাছি উত্তর 180 ডিগ্রি। এছাড়াও নেক্সট আমাদের 29 নম্বর, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। তো অপশন এতে বলেছে দুটা ঝুড়িতে 3টি করে, তাহলে এখানে 2 ইন্টু 3 মানে 6। 3টি ঝুড়িতে 2টি করে, তো 3 ইন্টু 2 মানে 6। তো 6 আর 6 12টি। ঠিক আছে, হিসাব মিলে আছে, এটাই অ্যান্সার। এরপরও আমরা চেক করে নিচ্ছি বাকিগুলো। 3টি ঝুড়িতে 2টি করে, তাহলে 3 ইন্টু 2 মানে 6। দুটি ঝুড়িতে 1টি করে, তো 2 ইন্টু 1 2, তো 6 আর 2 8, হবে না, এটা হলো না। দুটি, আচ্ছা 4টি ঝুড়িতে 2টি করে, 4টি ঝুড়িতে 2টি করে, তো 4 ইন্টু 2 8। একটি ঝুড়িতে 4টি, তাহলে 1 ইন্টু 4 সমান 4, তাহলে 8 আর 4 12। এটাও হবে না, হওয়ার না। এটাও যেহেতু আমাদের 4টি ঝুড়িতে 2টি করে, ঠিক আছে, তো 4টি ঝুড়িতে 2টি করে, তো 4 2 8টা, একটা ঝুড়িতেই 4টা লেবু, তাহলে 4টা মানে একটা 12টা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি, উপরের কোনটি নয়, এটাও কিন্তু হবে না।
কিন্তু কারণ আমাদের 12 করে দুটো আসছে, তাহলে আমাদের কাছে দুটো অ্যান্সার আসছে হিসেব মতো। তাহলে এটা একটা স্টার মার্ক। পিএসসি কোনটা উত্তর নেবে বলা যায় না, তবে অপশন এ নাম্বার যেহেতু প্রথমটাই মিলছে, তাহলে ওটাই আমরা আপাতত উত্তর হিসেবে এটাকেই ধরা হচ্ছে। সি নাম্বারটা উত্তর হচ্ছে, কিন্তু তারপরেও এটাকে কি আর করা যাবে, স্টার মার্ক দিয়ে রাখলাম, দুটো উত্তর আসছে। নেক্সট যে অঙ্কটা আছে আমাদের 31 দাগের অঙ্কটা, তিনটি ক্রমিক সমানুপাতির ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টি মধ্য সমানুপাতি, অর্থাৎ মধ্য সমানুপাতি চেয়েছে, তাই। তো মধ্য সমানুপাতিটাকে যদি আমি বলি, আমি মনে মনে যদি ধরি এক্স, তাই না, আর ওই মধ্য সমানুপাতি বার করার নিয়ম এটাও যে ধরে নাও তিনটে সংখ্যা গুণ করেছি মানে কত, 343, অর্থাৎ এখানে এখানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা তিনটেই আছে, সেটাকে যদি আমি মধ্যের সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে বাকি দুটো সংখ্যা পাবো। তাহলে বাকি দুটো সংখ্যার গুণফল এটা, এবং মধ্য সমানুপাতি কোনটা, এক্স। তাহলে আমরা ফর্মুলা কি জানি, মধ্য সমানুপাতিকে স্কোয়ার করলে সেটা বাকি দুইটি সংখ্যার গুণফলের সাথে সমান হয়, প্রথম তৃতীয়। তো আমরা এইভাবেও বলতে পারি, এটাকে যদি বোঝার জন্য ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এগুলো ডিরেক্টলি মুখস্থ আকারেও বলতে পারি যে x কিউব ইজ ইকুয়াল টু 343। তাহলে x এর মান কত হবে, তাহলে 343 এর কিউব রুট, 343 এর কিউব রুট কত হবে 7, কারণ 7 কে 3 বার গুণ করলে 343 হয়। তাহলে आंसर আমাদের কিন্তু এ নাম্বার অপশন, উত্তর সি। ওকে, নেক্সট অঙ্ক যেটা 39 দাগের অঙ্ক, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটু সময় নিয়ে করতে হবে। এর কারণ হলো, কারণ আমরা 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার ওরা বলে দিয়েছে, ঠিক আছে, বাট আমি তো জানি না যে শুক্রবার হবে কিনা, ওদের তথ্যটা দেওয়াটা ঠিক আছে কি নাই। তো আমাদের প্রথমে চেক করে নিতে হবে। তো 12ই জানুয়ারি বলতে 12/01/2024 এই ডেটটা। তো তো আমরা কি করি, 12/01 আর এখানকার 2024টাকে দুটো অংশে ভাগ করে দিই, তাই তো। কারণ আমরা মান্থ কোড আমাদের মনে আছে 144025036 আমি না বলে দিচ্ছি, দেখো জানুয়ারি থেকে শুরু করব, 144025036 এই 12টা মান্থ, জানুয়ারি টু ডিসেম্বর। যদি কোনো বছর লিপ ইয়ার হয়ে যায়, তাহলে কিন্তু জানুয়ারি মাসের কোডটা হয়ে যাবে 0 এবং ফেব্রুয়ারি মাসের কোড হয়ে যাবে 3। এই দুটো জিনিস খালি একটু মাথায় রাখতে হবে। তো সেই মতো এই 2024 সালটা কিন্তু একটা লিপ ইয়ার, তার জন্য মান্থ কোড হয়ে যাবে 0, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু হিসাব করে তোমাদেরকে বুঝাচ্ছি। দিন 12, তো 12 প্লাস জানুয়ারি মাসের কোড কত হয়ে গেল এখানে 0, তাহলে এখানে 0 বসাবো, প্লাস এখানে কত আছে 20, 20 মানে এটা একটা সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোডটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। 16th, 17th, 18th, 19th, 6, 4, 2, 0 এইভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে 20, আবার কত 6, 21 হলে 4, 22 হলে 2 আর 23 হলে আবার 0, ঠিক আছে না। 19th এর পর 20th, 20 সেঞ্চুরির জন্য আবার 6, আবার 21 এর জন্য 4, এরকম করে রিপিট করতে থাকবে। তাহলে 20 সেঞ্চুরির জন্য আমরা কত বসাবো, 6 বসিয়ে দিলাম। 24 এর জন্য একবার আমরা 24 বসাবো, প্লাস 24 সালে কটা লিপ ইয়ার আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা লিপ ইয়ার পাই। তো 4, 6, 24, 6টা। হিসাব বোঝা গেছে? না বোঝা গেলে অবশ্যই বলবে কমেন্টে, আমি তারপরেও আরেকবার বলে দিচ্ছি। এখানে রয়েছে 12, তো 12 বসাবো। 01 মানে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের কোড কত হয়, 1 হয়, 0 হয়। যদি লিপ ইয়ার না হয় তবে 1, যদি লিপ ইয়ার হয়ে যায় তাহলে 0, যেহেতু 24 সাল লিপ ইয়ার তাই 0। এবার 20 সাল অর্থাৎ 20 সেঞ্চুরির জন্য আমরা কোড ব্যবহার করি 6, এটা মুখস্থ রাখতে হবে। 6, 4, 2, 0 মুখস্থ রাখলে হয়ে যাবে 16 থেকে 19 পর্যন্ত। এরপরে তুমি মানে কন্টিনিউয়াস এটা তুমি মিলাতে পারবে, ঠিক আছে। যদি 4 দিয়ে ভাগ করে দেখবে, যদি ভাগ মিলে তবে 6, যদি না মিলে, যদি এক মানে ভাগ শেষ 1 থাকে তবে তুমি দিবে 4, 2 থাকে তবে দিবে তুমি 2, আর যদি ভাগশেষ 3 থাকে তবে দিবা তুমি 0, ঠিক আছে। এরকম করে মিলাতে হবে। তারপরে হচ্ছে আমাদের 24 সালের জন্য 24 লিখবো, এবং 24টার মধ্যে কটা লিপ ইয়ার হয়, তো লিপ ইয়ার হয় 4, 6, 24 মানে 24, 6টা লিপ ইয়ার হয়।
এবার যোগ করতে পারো অথবা বিনা যোগেও তুমি সরাসরি 7 দিয়ে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে 24 আর 6 30, 30 আর 6 36 আর 12 48, 48 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি ডিভাইডেড বাই 7 করি তাহলে আমি কত পাবো? -1 পাবো, অথবা আমি 7 দিয়ে ভাগ করলে 7 6 42 ভাগশেষ 6 পাবো। ভাগশেষ কত পাই? 6 পাই। চেক করে নিবে। ভাগ যদি করি 7 6 42 তাহলে ভাগশেষ 6 পাবো। আমি 7 7 49 ধরে নিলাম, তাহলে কি -1 ভাগশেষ করা যায়, ঠিক আছে। এগুলো সবই শিখানো জিনিস। তাহলে আমাদের কাছে -1 আসছে অথবা 6 আসছে। 6 মানে কত? এবার ডে কোড গুলো মাথায় রাখতে হবে। ডে কোড গুলো এটাও মাথায় রাখার জিনিস। ডে কোড গুলো শনিবার থেকে শুরু হবে, স্যাটারডে থেকে শুরু করবে 0, সানডে 1, মানডে 2, ঠিক আছে। এরকম করে মঙ্গলবারের জন্য আবার 3 যাবে, বুধবারের জন্য 4, বৃহস্পতিবারের জন্য 5, শুক্রবারের জন্য 6, ঠিক আছে। তো 6 মানে এই যে ভাগশেষ 6 মানে শুক্রবার, অথবা -1 বলতে 7 থেকে 1 ঘর পিছনো, অর্থাৎ 0 থেকে 1 ঘর পিছনো মানে কি 6। তো এটা ফ্রাইডেই হবে, শুক্রবারই আছে, মানে আমাদের তথ্যটা দেওয়াটা ঠিক ছিল। এটা খুব ঝটপট করতে হবে, ঠিক আছে। কারণ কেন, তথ্য অনেক সময় একটু গন্ডগোল দেওয়া থাকে। শুক্রবার না বলে আমাকে রবিবার বলে দিল, এর মানে কি 2 দিন বাড়িয়ে বলেছে আমাকে, তাহলে অ্যান্সারও আমাকে 2 দিন বাড়িয়ে হতো। এরকম কোশ্চেন দেখা যায়। চলো এবার আমরা যেটা ডেট বার করতে বলেছে 25 সালের 7ই জুন, তাহলে 07 জুন মানে 6 আর 2025 সেম ভাবে আমরা করব। তাহলে এটা 07 মানে 7, 6 মানে কত? জুন মাস। জুন মাসের কোড কত? 1 2 3 4 5 6, জুন মাসের কোড 5, প্লাস 20 এর জন্য কোড কত হয়? 20 এর জন্য কোড 6 হয়, 6, 25, 25 এর জন্য 25 বসাবো, প্লাস কি বসাবো? কটা লিপিয়ার আছে? তো 4 6 24, কারণ 8 তো লিপিয়ার হয়নি, 24 অব্দি 6টা লিপিয়ার, তারপরে আবার যখন মানে 28 হতো তবে হতো 7টা। চলো আমরা এবার কি করবো, এটাকে আমরা এগুলোকে ক্যালকুলেশন করে নিচ্ছি 7 দিয়ে ভাগ করে। তো তুমি যোগ করেও 7 দিয়ে ভাগ করতে পারো, বিনা যোগ করেও 7 দিয়ে ভাগ করতে পারো। কিরকম ভাবে বলে দিচ্ছি, 7 দিয়ে ভাগ করলে 07 বাদ, তাই তো। আচ্ছা এবার দেখো 25 কে যখন তুমি ভাগ করবে, তো 7 3 21 করে দিলাম। 7 3 21 করে দিলে কি হবে? 4 বাঁচবে না, তাই তো। ভাগশেষ 4 বাঁচবে, আমি 4ই নিলাম। 4 আর 6 10, 10 আর 6 16, 16 আর 5 21, 21 কে আবার তুমি যখন 7 দিয়ে ভাগ করবে তো ভাগশেষ কত আসবে? ভাগশেষ আমার 0 আসবে। রিমাইন্ডার যেটা আসবে সেটা আমার 0 আসবে। 0 মানে কোড কত? শনিবার। তাহলে উত্তর আমাদের কোনটা হবে? শনিবার উত্তর হবে, ঠিক আছে। উত্তর আমাদের কিন্তু শনিবার আসবে। এটা একটু লেংথি প্রসেস করালাম, কারণ এই লেংথি প্রসেস করলে ভুল হওয়ার সম্ভাবনা কোনোটাই থাকে না। ফালতু ফালতু কেন 1 মার্ক আমরা ছাড়তে যাব, সেই কারণেই, ঠিক আছে। তবে এগুলো জিনিস একটু মনে থাকে, সরাসরি তুমি এমনি বুঝতে পারবে, ঠিক আছে। আর ডে কাউন্ট করতে গেলে বিশাল একটা টাইমের ব্যাপার হয়ে যাবে, দরকার নেই। ওকে, নেক্সট যে অঙ্কটা আছে আমাদের 43 দাগের অঙ্কটা। 43 দাগের অঙ্কটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করতে বলেছে। ডিভিশন অ্যালগরিদম মানে, ডিভিশন অ্যালগরিদমের কথাটা একটু মাথায় রাখলে, ছোটবেলায় পড়েছিলাম আমরা, তাই না। এটাকে আমরা কি বলতাম? ভাজক। কি বলতাম? ভাজ্য। কি বলতাম? ভাগফল। কি বলতাম? ভাগশেষ। তাহলে আমাদের কি ছিল? যে ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ সমান বলতাম কি আমরা? ভাজ্য। বলতাম না? বলতাম না? এটা তো কোনো কনফিউশন নেই, সেম লজিক এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো, যদি 2 দিয়ে 11 কে ভাগ করি, ভাগশেষ কখনো 2 থাকতে পারে? 2 থাকলে তো আবার 2 দিয়ে ভাগ যাবে না। ভাগশেষ সবসময় কি থাকে? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ভাজককে আমাদের ভাজক তো প্রত্যেকটা ক্ষেত্রে 2, তাহলে দেখো ভাগশেষ এখানেও হবে না, 2 হবে না, কারণ ভাজ্যের সাথে ভাজকের সাথে সমান হয় না কোনদিন ভাগশেষ। 4 তো বড় হয়ে যাচ্ছে, ভাগ তো যাবে। ভাগশেষ 0 এবং 6, 6ও হবে না কারণ অনেক বড়। তাহলে এটাই দেখো 12 2 24 প্লাস 0, এটাই आंसर ডিভিশন অ্যালগরিদম প্রয়োগ করলে। কারণ দেখে নাও 24 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 12 2 24, নিচে 0। নেক্সট যে অঙ্কটি রয়েছে আমাদের 48, কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হবে 9। এই ধরনের অঙ্ক বেশি কিছু না, জাস্ট অপশন টেস্ট করলেই উত্তর হয়ে যাবে, কারণ অঙ্কটা করতে গেলে একটু বড় হবে। অপশন টেস্ট করো, দেখো সংখ্যাটা যদি আমি 72 ধরি তাহলে চেঞ্জ করলে কি হবে? উল্টো পাল্টা করলে 27, দুজনকে মাইনাস করলে কি কখনো 9 আসবে? আসবেই না। 18 দুজনকে যদি উল্টা পাল্টা করি তাহলে 81, মাইনাস করলে এটা তো আরো হবেই না।
54, একে যদি উল্টা পাল্টা করি তাহলে 45, মাইনাস করো 9 আসছে তো, অবশ্যই 9 আসছে। 63 চেঞ্জ করলে 36, মাইনাস 9 আসবে কি? 9 আসবে না, 9 আসবে না, তাহলে একটাই অপশন এই 9 আসছে, যেটা হলো আমাদের অপশন নাম্বার সি, এটাই উত্তর। এছাড়াও আমরা যদি এটাকে অঙ্কটাকে করতে চাই তাহলে কিভাবে করব? আমি ধরে নিলাম যে আমাদের একক স্থানীয় অঙ্কটাকে আমি ধরে নিলাম এক্স, এবং দশক স্থানীয় যে অঙ্কটা সেটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই, তাই না? তাহলে দশক স্থানীয় সঙ্গে 10y প্লাস একক স্থানীয় সঙ্গে 1 যোগ, মানে 1 গুণ করে যোগ করলে এটা হলো আমাদের কি পূর্বের, এটা হলো আমাদের পূর্বের সংখ্যা, তাই তো? নতুন যে সংখ্যাটা সেটা বলেছে চেঞ্জ করো, তো চেঞ্জ করলে কি হবে? 10x মাইনাস প্লাস y হয়ে যাবে, কারণ সংখ্যাগুলোকে চেঞ্জ করতে হবে। জাস্ট মাইনাস করলে কত আসবে? 9 আসবে, তো 9। তো ক্যালকুলেশন করলে দেখবে 10y থেকে এখানে মাইনাস y আসবে, তাহলে 9y, x থেকে এখানে বাদ দিলে মাইনাস 9x ইকুয়াল টু কত আসবে? 9। যদি 9 দিয়ে সবাইকে ভাগ করে দিই তাহলে y মাইনাস x ইকুয়াল টু 1 দাঁড়াবে তো? না দাঁড়াবে না, তাই তো? এবার আমরা দেখলাম যে y এবং x এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 9। আর আমাদের দেওয়া আছে বর্তমান সংখ্যাদ্বয়ের কোথায় যেন দেখলাম, বর্তমান সংখ্যাদ্বয়ের যোগফলও আমাদেরকে কোথাও না কোথাও বলে দিয়েছে কত? যে অঙ্কদ্বয়ের যোগফল হবে 9। তাহলে অঙ্কদ্বয়ের যোগফল 9 বলতে y প্লাস x করলে 9 পাবো না? পাবো না। যদি আমরা এটাকে অপনয়ন করি, এই অংশটুকুকে অপনয়ন করলে এটা অংশ কেটে গেলে 2y সমান পাবো 10, তাহলে y এর মান পেয়ে গেলাম 5, তাহলে x এর মান কত পেয়ে যাব? 9 যদি যোগ করে হয় তাহলে আর একটা হবে 4, তাহলে 5 and 4, 5 and 4 এই তো অপশনে আছে একটা উত্তর। তো এটা একটু বড় অঙ্ক, ঝামেলা করার দরকার নেই, অপশন টেস্ট ইজ দ্য বেস্ট, 2 সেকেন্ডে উত্তর শেষ। নেক্সট যে অঙ্কটা রয়েছে দেখো 57, 50 দাগের যে অঙ্কটা রয়েছে সিরিজ বি তে, সেটা ওই 1 থেকে 7 এর মধ্যে 7/11 কতবার অকার করবে যেটা আছে, ওই অঙ্কটা নিয়ে কনফিউশন আছে, তাই আমি ওই অঙ্কটা আর করলাম না এখন, ঠিক আছে? ওটা নিয়ে একটা কনফিউশন আছে, কারণ সঠিক উত্তর ওটা বোঝা যাচ্ছে না, বাংলা ইংলিশ দুটো আলাদা রকমের মিনিং বোঝাচ্ছে। তো চলো 57 যেটা আছে 5, 7, 8 মানে শ্রেণীটি সম্পূর্ণ করতে বলছে, তো 5, 7, 8, 6, 8, 12 এই সম্পর্ক খুঁজে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসবে বসাবো। তো দেখো 5 7 35, 3 আর 5 কে যদি যোগ করি তাহলে কত হবে? 8 হবে। 6 8 48, 4 আর 8 কে যদি আমি যোগ করি তাহলে পাবো 12। 7 9 63, 6 আর 3 কে যদি যোগ করি তাহলে কত পাবো? 9। তাহলে অ্যানসার আমাদের কোনটা আসবে? অপশন নাম্বার ডি, 9 নাম্বার। নেক্সট হচ্ছে 59, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত? এর মতো সোজা অঙ্ক আর মনে হয় দেবে না, কারণ 11 গসাগু আর অনুপাত বলতে যে 5 আর 13, সরাসরি 11 দিয়ে গুণ করো, তো 11 ইন্টু 5 একটা 55, 11 ইন্টু 13 একটা হবে 143, বাস। এর মতো সহজ হবে না, সরাসরি গুণ করে উত্তর বার করে দাও, কারণ এটা একদম ফান্ডামেন্টাল নিয়ম এটারই, যে দুটি সংখ্যার গসাগু যদি বলে দেয় এবং তাদের অনুপাত যদি বলে দেয়, তো গসাগুতে দুটি অনুপাতকে গুণ করে দাও, দুটি সংখ্যা বেরিয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখি আমরা। নেক্সট যে আমাদের অঙ্কটা 63 নাম্বার অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত 1:3, অর্থাৎ একবার 2:3 আগে, এখন বর্তমানে 1:3। রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল? খুব সহজ অঙ্ক, যদি আমরা অপশন টেস্ট করি, আমাদের বলেছে প্রথমের কথা বলেছে না, প্রথমে তাদের বইয়ের অনুপাত কত ছিল? 2:3। আমি অপশন টেস্ট করব, এটা কি অনুপাত করলে 2:3 হবে? হবে না। যদি আমরা বি দাগের অপশনটা টেস্ট করি 2:3 হবে, তো 4:6 কে যদি অনুপাত করি তো 2:3 হবে। 4:8 1:2 হয়, এটা তো হবেই না, উপরে কোনোটি নয়, তাহলে আমাদের অপশনে কিন্তু বেঁচে যাচ্ছে বি দাগের উত্তরটা। এইভাবেও আমরা করতে পারি, সহজেই আমরা করে দিলাম। এছাড়াও অন্য কোনো টেকনিক যদি আমরা ব্যবহার করি, যে কোনো অপশনটাকে আমি ধরে নিচ্ছি, তো যে কোনো একটা অপশন যদি আমি ধরি, তাহলে রবির কাছে দুটো বই থাকলো, মধুর 4টে ছিল, এখন 6টা কিনেছে, তাহলে হয়ে গেল 10টা। 2:10 করলে 1:5 হয়, তার মানে আমাদের উত্তর আসছে না, যেটা 1:3 আসার কথা, তার মানে এটা হচ্ছে না।
সেরকম ভাবে অপশন টেস্ট করে আমরা সি দাগেরটাও পাবো না, 4 আর এটা 14 আসবে, যোগ করলে হবেই না। তাহলে এই অপশনটা টেস্ট করো, একটা আসবে 4, পরেরটা 6 আর 6 যোগ করলে হয়ে যাবে 12, তাহলে এটার অনুপাত আসবে 4 দিয়ে ভাগ করলে 1:3। তাহলে আমরা এভাবেও করতে পারি, এছাড়াও আমরা অনেক পদ্ধতি অবলম্বন করতে পারি, তবে এর অপশন টেস্টের বাইরে অন্য কোনো পদ্ধতি আমার মনে হয় না সবচেয়ে সহজ হবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট চলো, নেক্সট আমাদের যে অঙ্কটা আছে 66 দাগের অঙ্কটা, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করেছে। ঠিক আছে, একটা ওষুধ বিক্রেতা দোকানে, পাইকারি ওষুধ বিক্রেতা, সে তার ক্রেতাকে 20% অর্থাৎ এমআরপি থেকে 20% ছাড় দেওয়ার পরেও সে 15% লাভ করেছে। ভালো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, এখানে ভালো করে বুঝতে হবে, সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে এটা কথাটার অর্থ কি, এমআরপি কথা বলছে, সর্বাধিক, তাই না? 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? যদি 550 টাকা যদি এমআরপি হয়, সেখান থেকে 20% ছাড়, মানে আমি 80/100, 100 টাকা এমআরপি থাকলে 80 টাকায় বিক্রি করেছি, এটাই 20% ছাড় দেওয়া না? তাহলে 550 টাকায় কত টাকায় মানে ছাড় দিয়ে আমি কত টাকা বিক্রি করলাম? তো জায়গাটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো, এই জিরো এই জিরো এই জিরো কেটে দিলে 440 আসবে গুণ করলে, তাই না? 5/8 40, হ্যাঁ 440 টাকা। অর্থাৎ আমার 440 টাকা কি দাঁড়াচ্ছে, আমার এটা দাঁড়াচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে আমি আবার ক্রয় মূল্যে যেতে হবে, তাই না? তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 440, আর আমাকে যেতে হবে ক্রয় মূল্যে। ক্রয় মূল্যের কথাটা দেখো, যদি আমি কোনো একটা জিনিস 115 টাকায় বিক্রি করে থাকি, তাহলে ওর ক্রয় মূল্য 100 টাকা, মানে তো 15% লাভ না? তাহলে 100 টাকায় ক্রয় করেছি, 115 টাকায় বিক্রি করেছি। যেহেতু আমি ক্রয় মূল্যে যেতে চাইছি, তাই ক্রয় মূল্যটাকে উপরে লিখেছি আর বিক্রয় মূল্যটাকে নিচে রেখেছি। তাহলে 440 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে? যদি এইটা ক্যালকুলেশন করতে চাও তাহলে করতে পারো। তোমার 5×23 কত আসবে? 115। এটা যদি তুমি কাটো 5 দিয়ে, 5 দিয়ে কাটলে কত বেরোবে? 5×8 = 40, 5×8 = 40, 88 পাবো, তাই না? আর কোন সংখ্যা দিয়ে কি কাটা সম্ভব? আমার তো মনে হয় না। তাহলে 88/0/23 আসছে না? তাহলে এটা তো একটা ফ্র্যাকশন আসবে, আমি বুঝেই যাচ্ছি ভগ্নাংশ, যেখানে ভগ্নাংশের কোনো গল্প নেই। আছে কি? নেই। তাহলে আমার উত্তর কোনটা নিব? উপরের কোনোটি নয়, এটাই আমাদের অ্যান্সার। এছাড়াও যদি একটু ক্যালকুলেশন করে দেখতে চাও, তাহলে মেবি তোমার 380-র কাছাকাছি উত্তর আসবে, যদি আমার কাছে উপরের কোনোটি উত্তর নয় থাকতো, অন্য কিছু থাকতো, একটা অ্যান্সার দিতে, তাহলে আমি সবচেয়ে কাছের উত্তরটাকে নিতাম। তাহলে এখানে তো কোনো কাছের উত্তর নেওয়ার কোনো গল্পই নেই, কারণ আমাদের বলে দিয়েছে কি অপশন নাম্বারটি তো উপরে কোনোটিই নাই, তাহলে উপরে কোনোটিই নাই, আমরা অ্যান্সার নিব। ওকে, নেক্সট আমরা অঙ্ক দেখি। নেক্সট যে অঙ্কটা আছে আমাদের, দেখো 73 নম্বরের যে অঙ্কটা রয়েছে, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশনে থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি/ঘন্টা এবং 30 কিমি/ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। তো একটা পয়েন্ট আমি একটা স্টেশন এ আর একটা স্টেশন আমি বি ধরছি বোঝানোর জন্য। এখান থেকে যে ট্রেনটা ছুটবে সেটাকে ধরে নিচ্ছি আমি অধিক গতি সম্পন্ন ট্রেনটা 60 কিমি/আওয়ার, এবং এই দিক থেকে যে ট্রেনটা ছুটবে সেটা আছে 30 কিমি/আওয়ার। অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর কি করে? দাঁড়িয়ে যায়। তাহলে 40 মিনিট গেছে, কে গেছে 40 মিনিট? দুটোই ট্রেন গেছে, কিন্তু এখানে মাথায় রাখবা 40 মিনিট এও গেছে, 40 মিনিট এও এসছে, এটা মাথায় রাখবা। এও 40 মিনিট এও এসছে আর 40 মিনিট এও, দুটোই ট্রেন কিন্তু 40 মিনিট উভয়ের বিপরীতমুখী গেছে। তারপরে অধিক গতি সম্পন্ন ট্রেনটি অর্থাৎ এই ট্রেনটি থেমে গেছে। বাকি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা আসতে কতক্ষণ টাইম লাগবে এখানে জিজ্ঞেস করেছে, তাই না? যে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে, অর্থাৎ এই ট্রেনটি কতক্ষণ পর এসে এই ট্রেনটির সাথে মিলিত হবে। তো সোজা হিসাব, আগে এট ফার্স্ট আমরা কি করব, দেখো 40 মিনিটে এই ট্রেনটা কতখানি যায়, প্রথম ট্রেনটা। তো যেহেতু দেখো
60 মিনিটে কতটা যায়? 60 কিলোমিটার। তাহলে 40 মিনিটে কতটা যাবে? 40 কিমি যাবে। হ্যাঁ কি না? সোজা হিসাব। এটা এটা 60 মিনিটে 30 কিমি যায়। তাহলে 30 মিনিটে কতটা যাবে? 30 মিনিটে যাবে 15 কিমি, তাই না? 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কারণ ঐকিক নিয়মে করা যায়, করলে বড় হবে ফালতু, এগুলো যা আর কিছুই না। এবার আমাকে দেখতে হবে 40 মিনিটে কতটা গেল। 40 মিনিটে 40 কিমি আর এখান থেকে 15 কিমি। দেখো অঙ্কটা খুবই সহজ, করলে তুমি খুব তাড়াতাড়ি তোমরা পেরে যাবে, বাট আমি একটু বুঝিয়ে বলছি যাতে করে কোনো সমস্যা না হয়। 40 মিনিটে 40 কিমি এর থাকবে, আর সরি এখানে আমি একটু ভুল লিখেছিলাম, এটা 40 মিনিটে হবে, তো 40 মিনিটে এটা যাবে কত? 20 কিমি যাবে। তো 40 মিনিটে এটা 20 কিমি, তাহলে টোটাল 40 মিনিটে দুটো ট্রেন কতটা গেল? 40 আর 20, 40 আর 20 অর্থাৎ হয়ে গেছে আমার 60, অর্থাৎ 40 মিনিটে অলরেডি 60 কিলোমিটার কভার হয়ে গেছে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত ছিল? 120। বাঁচলো কত? বাঁচলো শুধুমাত্র যেটা রিমেইনিং যে রাস্তাটা থাকলো, সে রিমেইনিং রাস্তাটা কতটুকু থাকলো? আর 60 কিমি থাকলো, যেটা যেতে হবে কাকে? যেটা যেতে হবে বি ট্রেনটাকে, তাই না? তাহলে বি ট্রেনটা 60 কিমি যায় কতক্ষণে? 30 কিমি যায় 60 মিনিটে। ঠিক তেমন এই 60 কিমি যেতে কতক্ষণ লাগাবে? তো 60/30 ইন্টু 60, তাই না? যদি কাটো তাহলে 2 দিয়ে 120 মিনিট টাইম লাগাবে। আর আগে থেকে 40 মিনিট টাইম নিয়েছিল কিছুটা দূরত্ব আসতে, কিছুটা বলতে এই 20 কিলোমিটার আসতে। তাহলে টোটাল কত টাইম হলো? এখন তো লাগবে 120, আর আগে ছিল 40 মিনিট, তাহলে টোটাল কত হলো? 160 মিনিটে কিন্তু এই যে অপর ট্রেনটি প্রথম ট্রেনটিকে ধরে ফেলবে, তাই না? বা সাথে মিলিত হবে, বাস সেটাই 160 মিনিট অ্যান্সার। ওকে, নেক্সট যদি বোঝা না যায় কমেন্ট জানাবে, অন্য আরো পদ্ধতি করা যায় এটা নিয়ে, বাট এটাই সবচেয়ে সহজ মনে হয়, কারণ একটু বুঝে যদি করা হয় তাহলে এই টাইপের অঙ্কগুলো প্রত্যেকটাই পারা যাবে, আর টাইমও খুব একটা বেশি লাগবে না। ঠিক আছে, যদি বুঝো তাহলে তো এগুলো 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে 76 দাগে রয়েছে সিরিজ বি তে, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কিছুই না, এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি ছিল? যদি 1 থেকে বলে, কিন্তু এটা সূত্রটা 1 থেকে যদি শুরু হয় তবেই হবে, পরপর n ইন্টু n প্লাস 1/2, এটাই হচ্ছে ফর্মুলা, এটাই মনে রাখবে, কোনো শর্টকাট ট্রিক আর দরকার নেই, ফর্মুলা শুধু মনে রাখবে, সমস্ত কিছু হয়ে যাবে। n এর মান বসিয়ে দাও 100, n প্লাস 1 বলতে 101/2, যদি কাটো তাহলে হবে 50, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 50 50। তাহলে অ্যান্সার কোনটা বেরোবে? অ্যান্সার বি নাম্বার, গুণ করলে 50 কে দিয়ে গুণ করবে তাহলে বেরিয়ে যাবে 50 50। ওকে, নেক্সট নেক্সট যে অঙ্কটা রয়েছে আমাদের 78 দাগে, কোন মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? তো এটা মানে এটা খুবই সহজ অঙ্ক, এটা সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্কের সূত্র কি জানি আমরা? I is equal to PTR/100। I মানে সুদ, P মানে মূলধন, T মানে সময়, R মানে সুদের হার, আর নিচে 100। তো বলেছে কি কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি? যত টাকা মূলধন তত টাকাই সুদ। তো আমি যদি মূলধনটাকে P ধরি, তাহলে আসল আর সুদটাকেও আমি তাহলে P ধরতে হবে, বাস। অথবা তুমি 1 ধরতে পারো, কোনো সমস্যা নেই। T এর মান আমি জিজ্ঞেস করেছে, R এর মান 6.1/4, এটাকে যদি আমি পূর্ণ ভাঙিয়ে দিই, 6 4 24 আর 1 25, তাহলে 25/4 আর নিচে 100, দুই দিক থেকে পিপি কে সরিয়ে দাও, 25 4 100, তাহলে T এর মান কত দাঁড়াবে? এই 4 4 16, তাহলে T ইজ ইকুয়াল টু 16 বছরে, বাস। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। তো সর্বপ্রথম 6টা যে অতিরিক্ত হলো সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে 127 থেকে 6টা বাদ দিয়ে দাও, তাহলে 121টা পড়ে থাকলো গাছ। এই 121টা গাছকে কি করতে বলেছে? যতগুলো তুমি সারি বানাবা, যতগুলো তুমি এভাবে সারি বানাবা, ঠিক আছে, যতগুলো সারি বানাবা প্রত্যেকটা সারিতেও যেন
যতগুলো সারি, যদি আমি 5টা সারি ধরি তাহলে 5টা করে যেন গাছ থাকে এক একটা সারিতে, এরকম করে। বা তুমি যদি এক্সট্রা সারি ধরো তাহলে এক্সট্রা এক একটা সারিতে এক্স গাছ থাকবে। এই হিসেবে তোমাকে বলেছে যে কতগুলো সারি হবে। তো সহজ হিসাব, এটা একটা স্কোয়ার ফর্ম করবে, এটা একটা স্কোয়ার ফর্ম করবে, স্কোয়ার মতো, ঠিক আছে। তো স্কোয়ার যদি ফর্ম করে তাহলে তার ফর্মুলা কি, যে 121 আছে তার স্কোয়ার রুট করে দাও, ব্যাস সোজা কথা। তাহলে এর স্কোয়ার রুট 11, ব্যাস এটাই অ্যান্সার, আর কিছুই না। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা রয়েছে আমাদের, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে? তো যখন এইরকম দেখবে 12, 16, 28 দ্বারা কথাটা লেখা থাকবে, তখন বিভাজ্যের কথা বললে তুমি প্রথমে আগে লসাগু করবে, তাই না? এলসিএম বার করবে। এলসিএম বার করার জন্য আমি কি করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 4 3 12, 4 4 16, 4 7 28। আর যাবে? আর যাবে না। তাহলে গুণ করে দাও, গুণ করলে কত আসবে দেখো, 4 3 12, 12 4 48, 48 কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, আর 7 4 28, আর 5 33, 336 তুমি পাচ্ছ এলসিএম, লসাগু। এবার বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা ভাগ যাবে। তো ভাগ তো যাবে 336, তাহলে নিশ্চয়ই এর থেকে সাথে যদি 1 যোগ করে দিই তাহলে 337, এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 336 পাবো। আর এই 336 দিয়ে 36 কে 12, 16, 28 দ্বারা ভাগ করা যাবে। আর লসাগু যেহেতু ক্ষুদ্রতমই হয়, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আনসারটা বেরোবে কত, 337। তো 337 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট আমাদের দেখো যে 84 দাগের অঙ্কটা রয়েছে, মূলদ সংখ্যার মান আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, না ওপরের কোনোটি নয়, কোনটি উত্তর হবে? এটা একটু স্টার মার্ক মেরে রাখছে, কারণ এটা নিয়েও একটু দ্বন্দ্ব, একটু না হলেও দ্বন্দ্ব রয়েছে, যে মূলদ সংখ্যার মান আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, এটা কিন্তু অপশন ঠিক আছে। আবৃত্ত দশমিককে, সরি এখানে দশমিককে হতো, তো দশমিককে আবৃত্ত দশমিককে প্রকাশযোগ্য নয় মূলদ সংখ্যা, তো নয়, এটা কিন্তু না, প্রকাশ করা যায়। সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, সব সময় কিন্তু আবৃত্ত দশমিকে প্রকাশ করতেই হবে এমন কোনো মানে নেই। আর উপরের কোনোটি নয়, তাহলে এটাও তো আমার কাছে অপশন হচ্ছে না। উপরের যে কোনো একটা অপশন ঠিক লাগছে। কেন ঠিক লাগছে আমি বলে দিচ্ছি। আবৃত্ত দশমিক একটা উদাহরণ নেওয়া যায়। তো আমি বলছি যে সাপোজ 0.69 আমি আবৃত্ত দিলাম, তাই না? তাহলে আবৃত্ত দশমিক দিলাম, এটাকে কি আমি যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কি লিখতে পারা যায়, 69/99। এটা তো একটা মূলদ সংখ্যা, দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে না, অবশ্যই দাঁড়াচ্ছে, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই মানটাকে আবৃত্ত দশমিকে প্রকাশ করা যায়, বাট সর্বদা কি যাবে? যে কোনো মূলদ সংখ্যাকে কি যাবে আবৃত্ত দশমিকে প্রকাশ করা? হয় না। এই কারণে আপাতত অপশন আমরা এটাকেই রাখছি যে আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, ঠিক আছে। ওকে, নেক্সট যে অঙ্কটা দেখো 89, এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এস এর যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি শেষ করে দিল। তাহলে সি একা কাজটি কত দিনে করবে? তো দেখো, যেহেতু 3 দিনে কাজ শেষ করেছে, তাহলে এও 3 দিন কাজ করেছে, বিও 3 দিন কাজ করেছে, সিও 3 দিন কাজ করেছে, না? আমরা এই লজিকে এগোবো। তো এ এর কাজটা দেখছি আমি, এ যেহেতু ওর 9 দিনে, তাই না, 9 দিনে একটা কাজ করে, তাহলে এক অংশ কাজ করবে। তাহলে ও 3 দিনে কতটা কাজ করবে? 3 দিনে করবে 1/9 * 3, মানে ক্যালকুলেশন করলে 1/3 অংশ হবে। যদি বি এর কথা ভাবি, তো বি যেহেতু 6 দিনে এক অংশ কাজ করে, তাহলে 3 দিনে কত করবে? তাহলে 3 দিনে করবে ও 1/2 অংশ কাজ, হাফ অংশ, মানে হাফ কাজ করবে 3 দিনে। তো যদি তাদের দুজনের কাজটাকে আমি যোগ করি 1/3 + 1/2, অর্থাৎ তাদের 3 দিনের দুজনের এ আর বি এর যদি কাজটাকে আমি যোগ করি তাহলে কত পাবো? লসাগু 6 হবে আর উপরে হবে 5, ক্যালকুলেশন করলে 5/6 অংশ কাজ। তাহলে বাকি আর কতটা কাজ থাকছে? তাহলে বাকি যে কাজটা থাকছে, সে বাকি কাজটা থাকছে 1/6 অংশ। ইজি, 1 থেকে 5/6 বাদ দিলে 1/6 অংশ থাকবে। এই 1/6 অংশ কাজ কে করবে? সি করবে একা। কয় দিনে করবে? অবশ্যই তাকেও 3 দিন টাইম দিতে হবে। তাহলে এক অংশ কাজ করতে কত দিন লাগবে? তো 3 6 18 দিন।
ব্যাস এই লজিকে তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে যদি করে নাও, তার কোনো ফর্মুলা কোনো কিছু ব্যবহার করতে হবে না, জাস্ট তোমার কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। এরপরেও যদি বেশিক্ষণ লাগবে না, তুমি চেষ্টা করবে এগুলো অঙ্ক করার জন্য, একটু ভাবনা করলেই হয়ে যাবে। এর ছাড়াও অপশন টেস্ট ইজ দ্য বেস্ট এগুলো অঙ্কের জন্য। কিরকম ভাবে অপশন টেস্ট করবে? তো অপশন টেস্ট করে দেখে নিবে যে কোন ক্ষেত্রে তাদের ওই একদিনের কাজগুলোকে হিসাব করবে তুমি অপশন করে। তাহলে ওদের এ এর একদিনের কাজ 1/9, বি এর একদিনের কাজ 1/6, আর সি এর কাজটা তুমি জানো না, সি এর কাজটা তুমি জানো না। তারা এরকম 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিয়ে গুণ করব, আর ইকুয়াল টু কত পাবো আমি? পুরো এক অংশ কাজ পেয়ে যাব, তাই না? এক অংশ কাজ পেয়ে যাব 3 দিনে। তাহলে তোমাকে এখানে কত বসাতে হবে যাতে করে তুমি একাংশ কাজ পাও? তো সেই হিসাবে তুমি 15 বসিয়ে দেখবে হবে না, 12 বসিয়ে দেখবে হবে না, 21 বসিয়ে দেখবে হবে না, একমাত্র 18 যখন বসিয়ে দিবে তুমি তখন দেখবে হয়ে যাবে। কারণ 18 লসাগু হয়ে যাবে, তখন তোমার কত হবে? 2, আর এটা হবে 3, আর এটা হবে 1, তাহলে হয়ে যাবে তোমার 2 এর 3 5 আর 1 এর 6, তাই না? 6 3 18, 3 আর 3 কেটে গিয়ে 1 পড়বে, তাহলে আমার কাছে 1 দরকার ছিল। তাহলে এই অপশনটাতেই হবে। তো একটু বুদ্ধি খাটালে তোমার এগুলো অপশন টেস্ট করে জাস্ট 10-12 সেকেন্ডের কাজ হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখব। নেক্সট যে অঙ্কটা দেখো, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? তো 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম না, তাহলে 120 মিটার হচ্ছে লম্বা প্ল্যাটফর্ম এবং ট্রেনটির নিজের দৈর্ঘ্য 80, টোটালে তাকে 200 মিটার আর অতিক্রম করতে হবে, তবে সে তার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। এই লজিক আমরা সবাই জানি, তাই না? কারণ যদি আমি এটাকে একটা প্ল্যাটফর্ম ভাবি আর এটাকে যদি একটা ট্রেন ভাবি এইটাকে, তাহলে চলো আমি লাল গাড়িতে দেখাচ্ছি, তাহলে এই অঙ্কটা বুঝবে যারা একটু বুঝুন, হয়তো মানে এগুলো নিয়ে মিসকনসেপ্ট আছে, এগুলো দেখে না। যদি আমি এই তীরটাকে ট্রেন ভাবি, তাহলে এইটা একটা প্ল্যাটফর্ম, ট্রেনটা ঢুকলো, আস্তে 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 পুরো প্ল্যাটফর্মটাকে কভার করবে। তো কভার করার পরে 100 কত 20 মিটার হয়ে গেল, কিন্তু এতে ট্রেনটার যে 80 মিটার আছে, এই 80 মিটার এগোবে, এখানটা 80 মিটার এগোবে, তবে না টোটালটা কভার করবে। তাহলে 120 প্লাস 80 কত হবে? 200 মিটার হয়ে যাবে। তাহলে 200 মিটার অতিক্রান্ত করতে তাকে সময় কত লাগবে? তো 72 কিমি বেগ যেহেতু ঘন্টায়, তাহলে 72 কিমি বলতে 72,000 মিটার, সময় লাগে তাকে 3600 সেকেন্ড যেহেতু ঘন্টা। ঠিক তেমন করে 1 মিটার যেতে টাইম লাগবে তাকে 3600 বাই 72,000, আর 200 মিটার যেতে কত সময় লাগবে? তো কেটে দাও এখানে দুটো করে 0, 36 যদি কাটো তো 20, তো 1/20 ইন্টু এখানে 200, তার মানে কেটে দিলে 10 সেকেন্ড। তাহলে অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ 10 সেকেন্ডে সে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে নিবে। তো এগুলো নিজেও বুঝতে পারবে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি শর্টকাট মেথডও তুমি নামিয়ে নিবে, এগুলো অসুবিধা নেই। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক রয়েছে আমাদের 97। মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময় 300 টাকা তুলে নিল। তাহলে বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত? তো এই অঙ্কটা কিসের অঙ্ক? সবাই জানো এটা অংশীদারি কারবার, পার্টনারশিপের অঙ্ক। তাহলে এটা খেয়াল রাখো, আমি অরুণ লিখছি, ঠিক তো? অরুণ লিখছি আর মিতা, তাই তো? অরুণ আর মিতার আমি মূলধনের প্রথমে অনুপাত বার করবো, অর্থাৎ লাভ্যাংশের অনুপাতটা আমরা বার করে নিব এখান থেকে। তাহলে অরুণ 700 টাকা ইনভেস্ট করেছিল সর্বপ্রথম, না সরি মিতা 700 টাকা ইনভেস্ট করেছিল প্রথমে, ঠিক না? কত দিনের জন্য? তো প্রথমে 4 মাসের জন্য, তো 700 ইন্টু 4 করে দিলাম, প্লাস বাকি তোমার বছরের শেষে যেহেতু বাকি আরো 8 মাস, এই আরো 8 মাসে মিতা আরো 500 টাকা যোগ দিয়েছিল, তো 7 আর 5 1200 টাকা বাকি 8 মাসের জন্য। তাহলে ক্যালকুলেশন করলে কত বেরোবে? 7 4 28, আর এখানে আসবে তোমার 12 8 96, তো তোমার কত আসবে? 2800 প্লাস 9600, তাই তো? এখানে তোমার চলে আসবে 00, এখানে চলে আসবে 4 আর 1, 9 আর 2 11 আর 1 12, মানে 12400। অরুণের পালা এবার। অরুণ প্রথমে ইনভেস্ট করেছিল 700 টাকা,
কত দিনের জন্য? 700 না 500 হবে, 900 টাকা না? অরুণ প্রথমে 900 টাকা ইনভেস্ট করেছিল কত দিনের জন্য? 4 মাসের জন্য। পরের 8 মাস সে 300 টাকা তুলে নিয়েছিল না 4 মাস পর, তাহলে 600 টাকা 8 মাসের জন্য। তাহলে তার কত হলো? 4 9 36 আর এদিকে 48, 3600 প্লাস 4800 কত হলো? তাহলে 8 আর 6 14, 4 আর 3 7 আর 1 8, তাহলে 84, তাই না? তাহলে আমি এদের দুজনের মধ্যে রেশিও বার করব এবার। তো রেশিও বার করতে গেলে আমি দেখো দুটো করে জিরো কেটে দিতে পারছি, তাই তো? এবার যদি আমি এটাকে কাটি, আমি প্রথমে আমি ধরে নাও কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটছি। 4 2 8, 4 1 4, 4 3 12, 4 1 4, তাহলে 21:31 পাচ্ছি না আমরা? 21:31 পাচ্ছি। এবার অপশনে দেখো যে অপশনে এ বি সি কোনটাই 21 বা 31 দিয়ে কেউ কাটছে না, তাই না? অপশনে দেখে কি মনে হচ্ছে কেউ 21 বা 31 দিয়ে কাটবে? যদি 21 বা 31 দিয়ে নাই কাটে তাহলে কিন্তু আমাদের অপশনে যেহেতু 21 বা যেহেতু মানে অপশন এবিসি কোনটাতেই এই তাদের ওই 21 বা 31 এ কাটছে না, তো সুতরাং আমরা আর বারই করব না, ঠিক আছে? তাহলে আমরা অপশন নাম্বার ডি টাকে অ্যানসার করে দিব, যেটা আমাদের অপশন নাম্বার ডি আছে, ওপরের কোনটিও নয়, কোনটি নয়। ওকে, নেক্সট নেক্সট যে অঙ্কটা রয়েছে 100 নাম্বার অঙ্ক, যেটা আমাদের, ঠিক আছে, পুরো 100 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা দেখব। বলেছে এখানে অমল এবং বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ যদি 69 টাকা হয় তাহলে বিমল 66 টাকা পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, তাই না? তাহলে অমল কত টাকা? তো এই দেখো অমল আর এই দেখো বিমল। তাহলে অমল 500 টাকা 9 মাসের জন্য, তাই না? বিমল কত টাকা জানি না, বাট 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। কিন্তু এবার টোটাল যে টাকাটা ছিল 69 টাকা, তার মধ্যে বিমল পেয়েছে কত টাকা? 46 টাকা। আর 69 থেকে যদি 46 বাদ দিই তাহলে বাকি 23 টাকা লাভ কে পেয়েছে? আমার অমল পেয়েছে। তাহলে দেখতে হবে এটার রেশিও কত দাঁড়াচ্ছে? 1:2 না? তাহলে তাদের লাভ্যাংশের অনুপাতেও কিন্তু এইটাই দাঁড়াবে, 1:2 দাঁড়াবে। তাহলে এটাকে দেখো কত হচ্ছে? 9 পাচ্ছে 45 00, 4500 না? তাহলে 4500 যদি হয় তাহলে এর ডবল কত হবে? এর ডবল তুমি 9000 বলবে, হ্যাঁ কি না? তো কত গুণ করলে 9000 পাবো? তো 1500 যদি গুণ করে দিই তাহলে 15 6 90 আর দুটো 0 9000 পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে? অপশন নাম্বার বি, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে কত? অপশন নাম্বার বি তে রয়েছে 1500 টাকা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা এটা আমাদের পুরো মিসলেনিয়াস এক্সাম, যেটা 15 তারিখ হয়েছিল 2023 সাল, ঠিক আছে? নোটিফিকেশন যেটা 2023 সালে বেরিয়েছিল, আর যেটা পরীক্ষা 2024 সালে হলো। এপ্রিলি পরীক্ষায় যে কয়েকটা অঙ্ক ছিল আমরা প্রত্যেকটাই অঙ্ক করলাম, এবং এর বাইরেও আরো একটা অঙ্ক ছিল, যে অঙ্কটা 50 দাগে ছিল, অঙ্কটা সম্ভবত 50 দাগে ছিল, যে 7/11 কতবার অকার করবে, অর্থাৎ কতবার আসবে 1 থেকে 7 এর মধ্যে, তাই তো? তো অঙ্কটার একটু দ্বিধা ছিল বা কনফিউজ ছিল, তা সত্ত্বেও আমি দেখছি বলে কত হয় এটা, ঠিক আছে? আমরা এটা একটু করার চেষ্টা করব। দেখো 1 থেকে যেহেতু 7 এর মধ্যে বলেছে, তাহলে আমরা প্রথমে এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করলে তো ওটাই আসবে, 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 14/11। তো অবশ্যই এটা কার মধ্যে থাকবে? 1 থেকে 7 এর মধ্যেই আছে। 7/11 টাকে আমি 3 দিয়ে গুণ করলে কত পাবো? 21/11। সেম ভাবে 7/11 কে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 28/11। সেম ভাবে চলতে যাবে। 7 ইন্টু কত করবে? 7/11 কে যতক্ষণ না তুমি 11 দিয়ে গুণ করবে তখন তুমি পাবে 77/11, যেটা কেটে গেলে 7 হবে। অর্থাৎ যদি বাংলায় কোশ্চিনটা দেখি আমি বাংলা মিনিং অনুযায়ী, তাহলে 1 থেকে 7 এর মধ্যে বলেছে, তাই তো? তাহলে আমরা এটাকে আর কাউন্ট করব না, অর্থাৎ 10 অবধি আমরা গুণ করব। দেখো আঙুল গুনে নিতে পারো, 2 3 4 5
6 7 8 9 10, অর্থাৎ টোটাল 9 বার যদি গুণ করি তবে 1 থেকে 7 এর মধ্যে থাকবে, তারপর কিন্তু বেরিয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে যেটা 9 আছে যেখানে, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি যেটা 9 আছে সেটাই উত্তর হবে। ঠিক আছে, তারপরে কনফিউশন আছে আমি বলছি, তবু একবার দেখে নেওয়া ভালো যে কি অ্যান্সার দিচ্ছে পিএসসি। ওকে।